to Open Minds, an initiative by NSHM Media Studies students, a talk show with a difference. And today's topic is women empowerment and its misuses. প্রথমত বলি যে আমাদের ভারতবর্ষের মতন একটি দেশে পুরুষ হয়ে জন্মগ্রহণ করা একটি অপরাধ, এবং একটি ভারতীয় নারীকে বিয়ে করা কি আরও বড় অপরাধ? ঠিক এই বাক্যটি কতটা সুস্পষ্ট করে তুলে ধরেছে আমাদের সমাজ, কতটা সুস্পষ্ট করে তুলে ধরেছে আমাদের পুরুষ শাসিত বা শোষিত সমাজ। ঠিক এই মর্মেই কতটা কঠোর হয়ে দাঁড়িয়েছে আমাদের ভারতীয় দণ্ডবিধি 498A। দেখব। India, 1980. A spate of dowry deaths hit the nation's conscience. A strong movement by women's rights activists pushed the government to enact a stringent law to tackle dowry and domestic violence. 498A, famously known as the Anti-Dowry Law, comes into force as an amendment to the Indian Penal Code in 1983, criminalizing physical or mental cruelty caused to a married woman by her husband or his relatives. Well, I believe 498A on principle was the need of the hour at the time when it was introduced. I still believe that we need to have a provision like that to ensure that women are not subjected to cruelty on account of dowry. But at the same time, I have to admit that there have been a number of cases which have been reported as abuse of this provision. A law made to safeguard rights of a woman in her marital home, 498A has today become infamous as one of the most abused laws in the Indian jurisprudence ever. These provisions of IPC are grossly misused. Not only being misused, but they are grossly misused. They are nowadays used as a leverage to settle the scores. এবং এই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে রয়েছেন নন্দিনী ভট্টাচার্য, প্রেসিডেন্ট অল বেঙ্গল মেন্স ফোরাম, প্রফেসর স্যার জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি, অ্যাডভোকেট হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, ম্যাডাম সোহিনী রয় চৌধুরী, প্রফেসর অফ নাট্যশাস্ত্র, স্যার দেবাঞ্জন ব্যানার্জি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট মিডিয়া সায়েন্স, NSHM নলেজ ক্যাম্পাস। নমস্কার আপনাদের সকলকে, ধন্যবাদ আমাদের শোয়ে পার্টিসিপেট করার জন্য। প্রথমত নন্দী ম্যামের কাছে আসছি, আপনার এই বিষয়ে কি মতামত যদি আপনি একটু শেয়ার করেন। আসলে কি হয়, আপনাদের মতন প্রতিষ্ঠান থেকে যখন এরকম একটা আলোচনার জায়গা তৈরি হয়, তখন আমরা যারা এই জিনিসটা নিয়ে আন্দোলন শুরু করেছি আমরা আশাবাদী হয়ে উঠি। সমাজ ব্যাপারটাই না সবসময় এভলিউশন, মানে রেভলিউশন কিন্তু সে অর্থে হয় না বোম মেরে, মানে এই ধরনের রেভলিউশন বোম মেরে হয় না, এটাতে না বিবর্তন হয় সবসময় খুব ধীরে ধীরে। কোন রেভলিউশনের কথা বলছেন আপনি ম্যাম? মানে এই যে আমরা পুরুষ অধিকারের জন্য যে আন্দোলনটায় নেমেছি, আমরা তো একটা আন্দোলনেই নেমেছি, মুভমেন্টে, এটাও এক ধরনের একটা মুভমেন্ট। আমরা যখন এই মুভমেন্টটা করতে এলাম, কেন এলাম, তাহলে মানে আমার মতন মেয়েরা যখন নামলো এই আন্দোলনে, তাহলে নিশ্চয়ই এটার একটা অসুবিধে হচ্ছে। ম্যাডাম, তাহলে সেই অসুবিধাটার কথা কোথায় রাখবো যেখানে একটি নারী একটি নতুন বাড়িতে প্রবেশ করছে, একটি নতুন মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছে, এবং সে তার 7 দিন বা একদিনের মাথায়, একটি রাত কাটার মাথায় তাকে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। কেন? তার কারণ তিনি পণ দিতে পারছেন না বলে। সেই প্রবলেমটা কোথায়? তাহলে আমি আপনাকে এবার একটা কথা বলি, সেই অসুবিধাটার কথা আপনি কোথায় রাখবেন? যে এই নারীটি বিয়ের 34 দিনের মাথায় 14 দিন শ্বশুর বাড়িতে থাকার পর স্বামী, শ্বশুর, দেওর, স্ত্রী, মানে শাশুড়ি এবং ননদের নামে 498A করছেন, সেই অসুবিধাটা আপনি কোথায় রাখবেন? ঠিক সেই অসুবিধাটাকে নিয়ে আমি চলে যাব সোহিনী ম্যামের কাছে। আপনি যদি প্লিজ আপনার ভিউজ বলেন। আমার ভিউ হলো, নাট্যশাস্ত্রতেও যে আছে কনসেপ্ট আমাদের অর্ধনারীশ্বর, এবং a man and a woman complement each other. I have seen that the greatest misogynists are women, and they are bringing other women down, and some men I know are fighting very hard for equal rights of women. So আমাদের যেটা empowerment movement, whether it is revolution or evolution,
এটা আমাদের মধ্যে থেকে আসতে হবে, and we have to do it with full power and purity, without otherization of men, because they are there with us to complement us mostly, and also women and men and vegetation and animals make up our universe. They contribute to the equilibrium. So towards greater harmony, this is my viewpoint. থ্যাংক ইউ ম্যাম। আমরা যখনই কোনো পিওর ডেফিনেশনের কথায় উঠে আসি আমরা সবসময় টিচার প্রফেসরদের দিকে তাকাই। সো স্যার, দেবাঞ্জন স্যার, প্লিজ, অ্যাকর্ডিং টু ইউ, হোয়াট ইজ ওমেন এম্পাওয়ারমেন্ট? ইতিহাস দেখে বলা যাবে যে আগামী এবং বিগত প্রায় 10 দশক ধরে মহিলারা নির্যাতিত হয়েছে, এবং ইন্টারেস্টিংলি বিগত 2 দশক থেকে দেখা যাচ্ছে উল্টো একটি ঘটনা ঘটছে, কেননা আমাদের দেশের আইন মহিলাদের পক্ষে হয়েছে এবং সেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং দরকার ছিল। মানে যদি দেখা যায় এখনো বিবিসি রিপোর্ট বলছি, ইন এভরি 15 seconds there is a molestation, in every 69 minutes there is a report of violation against the women by the men, and it's atrocious also. কিন্তু ইন্টারেস্টিংলি দেখা যায়, আমি সংজ্ঞার থেকে পরিসংখ্যানটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে শেষ দশক বা শেষ দশকের অর্ধেক সময়, লাস্ট 5 বছর আমরা দেখতে পাচ্ছি উল্টোটা ঘটছে। 20% of the calls to women's helpline are from men in torture. মহিলাদের জন্য হেল্পলাইন করা হচ্ছে, কিন্তু সেই হেল্পলাইনের মোর দ্যান 50% কলার আর পুরুষ, এবং যারা প্রতিনিয়ত বলছেন যে আমাদের এক্সপ্লয়েট করা হচ্ছে এই আইনের অপব্যবহার করে। সুতরাং আমি এই অর্থে বলতে পারি যে উইমেন এম্পাওয়ারমেন্ট ইজ ডেফিনেটলি এসেনশিয়াল, বাট নট অ্যাট দ্য কস্ট অফ এক্সপ্লয়েটিং দ্য মেল, বিকজ না হলে সমাজের একটা সামঞ্জস্য ব্যাপারটা হারিয়ে যাচ্ছে। মানে বাই মিসইউজিং this law, somebody is taking advantage out of this. On the contrary, this law should be present there in our system. মানে দুটোরই দরকার রয়েছে, আমি এভাবেই বলতে পারি। থ্যাংক ইউ স্যার। আমরা যখনই কোনো সূত্র ধরে বাঁধতে চেষ্টা করি আমাদের এই বড় বৃহৎ ভারতবর্ষকে, তখনই আমরা বলি উই স্ট্যান্ড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কি বলছে আইন, কি চোখে দেখছে এই ওমেন এম্পাওয়ারমেন্টকে? আমি চলে যাব জয়ন্ত স্যারের কাছে। প্রথমে বলি যে সংবিধানের 15-3 অনুচ্ছেদে মহিলা এবং শিশুদের জন্য নতুন নতুন আইন প্রণয়নের ব্যবস্থা কিন্তু রয়েছে। মেয়েরা একটা রেডিও বা একটা সাইকেলের দাবিতে এখনও মেয়েরা মরে, কিন্তু আস্তে আস্তে দেখা গেল সময়ের সাথে সাথে, যুগের পরিবর্তনের সাথে সাথে, যেটাকে তৈরি করা হয়েছিল মেয়েদের জন্য একটা কনফিডেন্স হিসেবে বা কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জজন্য, সেটা হয়ে গেল মেয়েদের হাতে একটা অস্ত্র। কারণ মেয়েরা মনে করলেন যে পুরুষদের হারাতে বা পুরুষদের টাইট দিতে এই 498 এ ধারাটা প্রয়োজন। এবারে কতগুলো বাস্তব কথা বলি, একেবারে নতুন কথা, যে শুধু 498 এ দিয়েও মেয়েরা আজকাল ক্ষান্ত নয়, এটা বোধহয় আপনারা জানেন। সঙ্গে সঙ্গে যে এতদিন যে 498 এ তারা দিচ্ছিলেন ননদ, ভাসুর, শ্বশুর, শাশুড়ি, দেওর, যা পরিবারের সবাইকে নিয়ে, এবার তারা চেষ্টা করলেন ওই ভাসুর, ওই দেওর, ওই শ্বশুর, তাদের বিরুদ্ধে 498 এর সঙ্গে একটা 354 শ্লীলতাহানি, সঙ্গে একটা 376 এর মতো গুরুতর ধারা দিয়ে অ্যাট্রাক্ট করতে, যাতে করে শুধু 498 এতে এখন অনেকটা লিবারাল, এখন মনে করা হচ্ছে 498 এ দিয়েও জেলে ঢুকবে কিনা ঠিক নেই, সঙ্গে তাহলে একটা 376 দিয়ে দাও। আমার শ্বশুরমশাই আমার সঙ্গে শ্লীলতাহানি করেছেন, আমার দেওর আমার কাপড় ধরে টেনেছেন, যাতে করে তাদের জেলে যাওয়াটা খুব সহজ এবং মাস্ট হয়, নিশ্চিত। শুধু তাই নয়, এবার একটা মজা এলো। আমরা তো মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করতেই পারি, সেটা ভেবে বলছি। কিছুদিন আগে একটি বিশেষ জাজমেন্টে বলা হলো যে 7 বছরের নিচে যে অপরাধগুলি সাজা, তাতে পুলিশের কাছে যাও, পুলিশ একটা 41 ক্যাপিটাল এ অফ সিআরপিসি একটা নোটিশ দেবে, নোটিশ দিলে পরে পুলিশের কাছে গেলে পুলিশ একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করবে। যদি মনে করা হয় তাকে অ্যারেস্ট করার দরকার নেই, তাহলে তাকে জামিনটা দেওয়া হবে। যে ভারতবর্ষের পুলিশকে ব্রিটিশরাও বিশ্বাস করেনি, সেই জন্যই 161 বয়ানে পুলিশের সই নিতে হয় না, দরকার নেই, পুলিশকেও বিশ্বাস করলো না। তার ফলে কি হলো, এখন ওই পুলিশ বলছে তোমরা আমাদের টাকা দাও। আমি নাম করে করে বলতে পারি আমার বাস্তব অভিজ্ঞতায়, কলকাতা, তার পার্শ্ববর্তী এলাকা, কি গোটা পশ্চিমবাংলার কোন কোন থানায় কোন কোন অফিসার কত কত টাকা নিয়েছেন, আপনারা জানেন যে এখন এগুলো রেকর্ডও করা যায়। অর্থাৎ পুরুষের অবস্থাটা দেখুন। একটা কথা আমি বারবার বলবো, আমাদের আলোচনা কিন্তু মহিলা বনাম পুরুষ নয়, আমাদের আলোচনা হচ্ছে আইনি বনাম বেআইনি, ন্যায় বনাম অন্যায়। অর্থাৎ এই যে এখন পুলিশের কাছে 41 ক্যাপিটালে কমপ্লাই করতে যাব, পুলিশ কিন্তু বলবে টাকা দাও, টাকা না দিলে তোমাকে কিন্তু আমরা তুলে নেব, অ্যারেস্ট করে নেব। অর্থাৎ ভেবে দেখুন, শুধু আইন নয়, প্রশাসনিক স্তর থেকেও একটা পুরুষ কিন্তু অনেক তলানিতে ঠেকেছে। আপনারা যেটা একদম শুরুতে
আপনি বলা শুরু করলেন, তার মানে কি এই দাঁড়াবে এইভাবে যদি অত্যাচারিত পুরুষরা হতে থাকেন, একদিন পুরুষরা বলবেন আমরা আর বিয়ে করব না। অনেক পুরুষ আমাকে এসে বলছেন আমরা বিয়ে করব না বাবা, লিভ টুগেদার করাই ভালো। আমি তাদেরও বলি লিভ টুগেদার করেও যে আপনারা নিশ্চিন্তে থাকবেন তা কিন্তু নয়, সেখানেও ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট আছে। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে বলছে একই শেয়ার্ড হাউস হোল্ড যদি তুমি ব্যবহার করেছো বা তুমি যদি স্বামী স্ত্রী যেভাবে থাকে সেভাবে থাকো, তাহলে কিন্তু তুমি এই আইনটির অধীনে এলে, তাহলেও তোমার বিরুদ্ধে একটি মামলা। অর্থাৎ চারিদিক দিয়ে পুরুষদের যেভাবে চেপে ধরা হচ্ছে, এটা আইন প্রণেতারা বুঝতে পারছেন না যে পুরুষদের কনফিডেন্স লেভেল যদি তলানিতে চলে যায় তাহলে সামাজিক সাম্যটা কিন্তু আর থাকবে না। আমরা কিন্তু সকলেই সেই সংবিধানের ধারায় আবদ্ধ। তাই সেই সংবিধান কি বলছে সেই 498A দেখে নেব। Despite being a law dealing with crime within a family, 498A was brought on the statute with most stringent provisions under criminal jurisprudence. The offence is cognizable, which means that the police are bound to register an FIR, can investigate the case and arrest an accused without a warrant, non-bailable, which means bail can be granted only by the court, and non-compoundable, which means that a case once registered cannot be compromised or withdrawn. To register a FIR, law like 498A, Domestic Violence Act, the law is framed on the assumption whatever a woman is saying to be treated as a evidence 100%. 498A does not provide any relief that any other section of IPC does not provide. All it does is that it gives the power of arrest to the police on the demand of the wife. Without any investigation taking place, without any evidence produced, the man and his family can be arrested. আমরা দেখে নিলাম 498A কি বলছে, কিন্তু এই মর্মে কি একটা টার্ম আমাদের দৈনন্দিন জীবনে খুব উঠে আসছে, এটা খুব রিসেন্টলি উঠে আসছে আমাদের কাছে। আমি নন্দিনী ম্যাডামের কাছে যাব। আপনি যদি একটুখানি আমার আলোকপাত করতে পারেন এই সংজ্ঞাটির উপর, ফেমিনিজম, এটি ওমেন এম্পাওয়ারমেন্টের সাথে খুব জুড়ে যাচ্ছে আজকাল, কি করে? ফেমিনিজম আর ওমেন এম্পাওয়ারমেন্ট কিন্তু একদমই এক কথা নয় ঋতুবান। আমি মনে করি এম্পাওয়ার্ড ওম্যান কিন্তু যিনি কিন্তু, যেটা সোহিনী বলল আমি ওর কথাটা খুব মানি, যিনি কিন্তু এটা বুঝতে পারেন পুরুষ এবং নারীর সঠিক অবস্থানটা কি। এম্পাওয়ার্ড ওম্যান কিন্তু কখনোই একজন পুরুষকে, যেটা জয়ন্তদা বলছেন, কনফিডেন্স লেভেলটা নিচে করতে দেবেন না। এম্পাওয়ার্ড তো যিনি সঠিক অর্থে আলোকপ্রাপ্ত। এম্পাওয়ার্ড মানে তো তাই। ফেমিনিজম কিন্তু একদম একটা অন্য জিনিস। আর ফেমিনিজমও কিন্তু এই অর্থে উৎপত্তি হয়নি পুরুষ মানুষকে তার নিচু করে দেওয়ার জন্যে। যারা সঠিক অর্থে বাংলাতেই শুধু নারীদের নিয়ে কাজ করছেন তারা কিন্তু সবাই আমায় খুব ভালোবাসেন। আমায় তারা একটাই কথা বলছেন, তুমি একটা খুব ঠিক কাজ করছো, এটা খুব জরুরি ছিল। কিন্তু যারা জানবে ফেক বা সিউডো ফেমিনিজম করেন তারা কিন্তু সবার আগে আমার প্রতিবাদ করবেন। এবং তোমায় দুঃখের বা লজ্জার কথা বলি, তার মধ্যে কিন্তু পুরুষরাই সবার আগে। আমাদের দেশে এই যে আমি তোমায় বলি, একদল পুরুষ মানুষ না যারা এই সিউডো ফেমিনিজম করছেন, তারা কিন্তু মহিলাদের সাপোর্ট করছেন অন্যায় জিনিসে, এবং তারাই কিন্তু এই জিনিসটাকে সবচাইতে বেশি মাথায় তুলে রেখেছেন। একদল ফেক পুরুষ মানুষ আছেন না, যারা নারীদের জন্য দুঃখে সর্বদা চোখের পানি বওয়াচ্ছেন, তারা একদম সর্বনাশ করে দিচ্ছেন। কারণ তারা টিআরপি বাড়াবার জন্য সারাক্ষণ এটা করছেন। ভাবছেন তাহলে মহিলারা তাদের কাছে আসবেন, আর বা মহিলাদের সঙ্গে তারা একটুখানি অনেক রকম কিছু নানা রকম আর কি যা হয় ফস্টি নস্টি করতে পারবেন, কিন্তু তারা কিন্তু মহিলাদের একেবারেই বন্ধু নন। আমি তোমায় এটা বলে দিলাম, এই ফেক যারা পুরুষ মানুষ, ফেক নারীবাদী, তাদের জন্য কিন্তু জিনিসটা সর্বনাশ হয়ে যাচ্ছে। তারা কিন্তু আসলে নারীদের জন্য দরদি নন, এবং আমরা কেউ কিন্তু নারী বিরোধী নই। আচ্ছা, আমাদের প্রাকৃতিক নিয়মে পুরুষরা বলশালী হন, মেয়েরা সেই তুলনায় কম বলশালী। মস্তিষ্কের দিক দিয়ে বলছি না, আমি একেবারে মাসেল পাওয়ারের দিক থেকে লিটারালি বলছি, বায়োলজিক্যালি। এটা কি অন্যায়? তা বলে কি একটি পুরুষ জেলে যেতে বাধ্য হবেন? এটা কেন? নন্দিনী ম্যাডাম যেটা নিয়ে ফাইট করেন, যেটা নিয়ে লড়ছেন, এই কজটা নিয়ে আজকে ওনাকে লড়তে হচ্ছে কেন, কি বলবেন আপনি? না, ডেফিনেটলি একজন পুরুষ মানুষ আরেকটু এম্পাওয়ার্ড ফিজিক্যালি, কিন্তু সব ক্ষেত্রে তো নয়। আর এডুকেশন আমাদের এম্পাওয়ার করে, গায়ের শক্তি এম্পাওয়ার করে তো জন্তু জানোয়ারকে। অতএব একটা পুরুষ মানুষ এবং একজন মহিলা কতটা এম্পাওয়ার্ড, সেটা তার কনফিডেন্স, তার ভেতরকার ইনার স্ট্রেংথ। শিক্ষাগত জায়গা থেকে একদমই বলছি না, একদম গ্রাউন্ড রিয়ালিটি বলছি।
আমাদের 121 থেকে 30 কোটি ভারতবর্ষের লোকের কথা ভেবে বলছি, সমস্ত রকম এডুকেশন স্তর থেকে। আপনি যদি এম্পাওয়ারমেন্ট কথাটা আমাদের লিটারালি এডুকেশন টার্ম থেকে সরে গিয়ে আমরা আলোচনা করি একেবারে গায়ের শক্তি, বল প্রয়োগের দ্বারা, সেটা কি হয়নি? আপনি কি অস্বীকার করতে পারবেন? আমি কিছুটা অস্বীকার করব, কারণ একজন পুরুষ মানুষ যদি বেশি বল থাকে আরেকজন মহিলার থেকে, এক মহিলার আরেকটা মহিলার থেকেও তো বেশি বল থাকতে পারে। তো আমরা তো এই বল নিয়ে কথা বলছি না বা ভাবছি না, কারণ আমরা হিউম্যান বিংস, আমাদের একটা ইন্টেলিজেন্স আছে, আমাদের একটা ইমোশনাল কোশেন্ট আছে। অতএব এই স্ট্রেংথটাতে আমি গুরুত্ব দিই না, এবং গুরুত্ব যেখানে দেয়া হয় সেখানে তো অন্যায় হচ্ছে, এবং অন্যায়টাকে আমরা জাস্টিফাই করব কেন? Just click of your mouse, you can jeopardize the prestige of a human being. একটা ফেসবুকের ছোট্ট মেসেজকে ট্যাম্পার করে, ইনস্টাগ্রামে একটা ছোট্ট মেসেজকে ট্যাম্পার করে, ফটোশপ করে আমি কাউকে ডিফেম করতে পারি, এবং সেক্ষেত্রে বলের প্রয়োজন নেই। অর্গানাইজড কেউ যদি অর্গানাইজডভাবে ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটিস করতে চায়, বা কেউ কাউকে যদি অস্বস্তিতে ফেলতে চায়, যারা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, এবং দেখা গেছে যে বিগত বেশ কিছু বছর ধরে শহরকেন্দ্রিক ঘটনা যেগুলো, অধিকাংশ আমার বন্ধুবর স্বীকার করবেন যে বহু ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে যে ইলিসিট রিলেশনশিপ বিটুইন দ্য ওম্যান অ্যান্ড সাম এক্স, and they are making a nexus, unholy nexus, and killing their husband. ফলে এই proliferation of urbanization and the so-called soft skill, এবং তার সঙ্গে যদি আইন থাকে, এক পেশে আইন, সেটা পুরুষদের পক্ষে অত্যন্ত হানিকারক। আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিই, বেশি সময় তোমার নেব না, যেহেতু আমরা মাস্টারমশাই। 24% of calls to women's helpline are from men in torture. 53.2% of the rape cases filed were found to be false. এটা কিন্তু সরকারি পরিসংখ্যান। As many as 31,292 instances of reported brutality of husbands and in-laws filed by women under Section 498A of the IPC were found to be false after police investigation. আইনের অপব্যবহার করে একদল লোক সন্ত্রাস তৈরি করছে। ঠিক এই টার্মটাতে আইনি সন্ত্রাস, আপনার কাছে চলে যাব জয়ন্ত স্যার, আমার আরও কিছু অ্যাড করার আছে। তো সেখানে এত বড় ইনজাস্টিস হতে পারে, এরকম আইন পাস হওয়া কি নৈতিকভাবে দরকার ছিল? দেখুন, প্রয়োজন আছে এই কারণে বলছি, যে আইনটা ভারতীয় দণ্ডবিধি 1860 সালের, সে আইনে নতুন নতুন পরিবর্তন পরিমার্জন না এলে আমরা কিন্তু বলবো এটা এক পেশে। একটা সময় ছিল মেয়েদের কনফিডেন্স লেভেল বাড়ানোর দরকার ছিল, মেয়েদের সুরক্ষা দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সুরক্ষা দিতে গিয়ে আমরা বোধহয় পুরুষদের অসুরক্ষিত করে ফেলেছি। আমি আরও কতগুলো দাড়িপাল্লায় বাটখারাটা চাপানোর সময় মনে করেননি এটা হচ্ছে? মুশকিল হচ্ছে, দাড়িপাল্লাতে বাটখারা চাপাচ্ছি, একদিকে বাটখারা আর একদিকে সমাজ বা আইন, কিন্তু যার হাতে দাড়িপাল্লাটা তার যে চোখটা বাঁধা, তিনি বুঝছেন কি করে? আর এটা তো বহু আগে থেকে আমরা করে তার চোখটা বেঁধে দিয়েছি। এই অন্ধ ব্যাপারটা যে আপনি তুলে ধরলেন, চোখটা বাঁধা, কিন্তু আমাদের দর্শকের চোখ বাঁধা নেই। তাই সরাসরি দর্শকের কাছে খুব শিগগিরই একটি প্রশ্ন নিয়ে নেওয়া। যেরকম স্যার বললো যে রিসেন্ট দেখা গেছে যে যে কেসগুলো ফাইল হয়েছে সেগুলো অলমোস্ট 50% দে আর নট লেজিট। তো উমেন 50% কেসে আমি না মেনে নিলাম যে মেন আর এট ফল্ট, তাহলে বাকি 50% কেসে তো উমেন আর এট ফল্ট। একটা কথা বলি, থ্যাংক ইউ। দুটো আমি একটু সময় দাও, দুটো ছোট ছোট উদাহরণ দিই। এই গল্পটা আমার একজন সিনিয়র পুলিশ অফিসারের কাছ থেকে শোনা, যে তিনি একটা তার জিপে করে তিনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, গ্রামের পথ। তিনি দেখতে পেলেন দূরে একজন মহিলাকে একজন পুরুষ পা ধরে চষা মাঠের ওপর দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তো তিনি গাড়ি থামিয়ে দৌড়ে গেলেন, এবং দৌড়ে গিয়ে পুরুষটিকে একটি থাপ্পড় মেরে বললেন, তুই একজন মহিলার পা ধরে এইভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছিস। পুরুষটি যেই পাটা ছেড়ে দিল, মহিলাটি তার গায়ের ধুলো ঝেড়ে বলল, আমার মরদ আমাকে মারছে, তাতে তোর কি? অর্থাৎ এই হচ্ছে কনসেপ্ট। এক ধরনের মানুষ, আপনারা ফেমিনিজম নিয়ে আলোচনা করছিলেন, এক ধরনের মানুষের কাছে কিন্তু আইনি সচেতনতাটা পৌঁছয়নি, আজও পৌঁছয়নি। আর এক ধরনের মানুষ, তারা একটা মজা করছেন। মজাটা হলো, আচ্ছা একটা এটাও কি ভেবে দেখেছেন যে 498-এ শুধু কি স্বামীকে হ্যারাস করার জন্য? তার মা আছেন, তার বাবা আছেন, দাদা বৌদি। মা কি মহিলা নন? বৌদি কি মহিলা নন? ভাইয়ের বউ যিনি দূরে থাকেন তাকেও জড়িয়ে দেওয়া হলো, তিনি কি মহিলা নন? স্যার সেটাও তো জম্বি অ্যাটাকের মতন। মহিলাগুলো কি আর মহিলা রয়েছেন? এবারে আরো বলার আছে, বাস্তব অভিজ্ঞতা বলে, যখন দেখছেন এনারা টাইট দিতে পারছেন, আমি শব্দটা ব্যবহার করলাম, তারা চলে যাচ্ছেন অফিসে গিয়ে চিৎকার চেঁচামেচি করছেন এবং বলছেন, ও কেন এই অফিসে আসবে? আমার স্বামী আমাকে খেতে পড়তে দেয় না, তার মাইনে থেকে আমায় টাকা দাও। এরপরে অতি আধুনিক, আমি জানি না বিতর্ক উঠবে কিনা, আমাকে সবাই চেপে ধরবেন কিনা, কিন্তু অতি আধুনিক কনসেপ্ট বলছে, মামলা চলতে যদি 2 বছর সময় লাগে, মহিলাটি 2 বছর অপেক্ষা করছেন না,
তিনি অন্য কাউকে বিয়ে করবার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছেন এবং বলছেন এসো আমরা মামলাটা মিটিয়ে নিই, আমায় কিছু টাকা দাও, আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নিই। আপনি যে কথাটা বললেন, এবার আমি আসি সেই কথাতে, 50% যদি সত্য হয়, তারপরে 25% দেখা যাবে মেয়েদের আর আগ্রহ নেই মামলাটা চালাবার, তারা কোনোভাবে রফা করতে চাইছে। আচ্ছা, পরিসংখ্যান নিয়ে যথেষ্ট কথা হলো এখানে। পরিসংখ্যান যা বলছে তা কি একবার দেখে নেওয়া যায় চট করে? Such difficult harassment I have seen, enduring the jail even for a period of one night or more. How fair it is to put somebody behind bars, and for a crime which is still not confirmed done or not done. Guilty or not, 498A has led to arrest of lakhs of people on mere allegations without investigations. In last 1.5 decade, 2.3 million people have been arrested under this law alone, higher than any other sections of IPC except petty crimes like theft and hurt. With no clear definition of word relative under the law, even children have not been spared. Apart from the husband and the mother-in-law, father-in-law, they would write 7, 10 or 6 other names. And during investigation, invariably it has been found that their names have been unnecessarily dragged into the matter, whereas they were not involved in the matter. So I would say that in a large number of cases, situation is such. আমরা একটি ভয়ঙ্কর পরিসংখ্যান দেখলাম। চট করে আমরা আমাদের প্রথমার্ধ র্যাপ আপ করবার আগে আপনাদের সবার কাছ থেকে একবার করে উমেন এম্পাওয়ারমেন্ট এবং তার মিসইউজ সম্বন্ধে শুনে নিতে চাই। নন্দিন ম্যাম, আপনার থেকে তো শুধু কথা বলবো। দেবাঞ্জন দা আছেন প্রফেসর। কিছুদিন আগে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কথা বলতে গিয়েছিলাম, খুব লজ্জা হলো যখন বললেন একজন প্রফেসর IISWBM এর যে ম্যাম জানেন তো 5:30টার পরে আর কোনো ছাত্রীকে ঘরে ডাকি না একা, যদি কোনো অন্যান্য স্টাফেরা না থাকেন। এর থেকে লজ্জার মনে হয় ওমেন এম্পাওয়ারমেন্টের সংজ্ঞা আর কিছু হতে পারে না। আমি একটা কথা বলতে চাইবো যে এটা কিন্তু সত্যি, মেয়েরা এখন অত্যাচারিতা হন, আমি তা নিয়ে ডিসপিউট করছি না। একটা গল্প বলবো। আমি তো বিভিন্ন গ্রামের কোর্টগুলোতেও যাই, সেখানে আমরা একবার একজন লয়ারের সেরেস্তায় বসেছিলাম, তো সেখানে এক ভদ্রলোক এলেন, তার মেয়েকে সঙ্গে নিয়ে, ডিভোর্সের মামলা চলছে একটি গাড়ি করে। তো ওই ভদ্রলোককে দেখিয়ে ওখানকার স্থানীয় অ্যাডভোকেট আমায় বললেন এনার এটা 3 নম্বর বিয়ে। প্রথম বিয়ের সময় উনি বাবার সঙ্গে সাইকেলে করে আসতেন, ডিভোর্স হয়ে গেল। দ্বিতীয় বিয়ের সময় উনি বাবার সঙ্গে মোটর বাইকে করে আসতেন, মানে ওই স্বামীর কাছ থেকে টাকা নিয়ে মোটর বাইক কিনেছিলেন, এম্পাওয়ারমেন্ট হয়েছে। উনি মোটর বাইকের পেছনে করে আসতেন বাবার সাথে। তৃতীয় বিয়ের সময় উনি গাড়ি নিয়ে আসেন। দেখুন, এটাই হলো মিসইউজ। আমরা আলোচনা করছি মিসইউজ নিয়ে, আমরা ইউজ নিয়ে আলোচনা অনেক করেছি। এবার মনে হয় আপনি ব্যাকগ্রাউন্ডটা খতিয়ে দেখেছেন, আপনি এই কথাটি বলার আগে কি জানতে পেরেছেন যে সত্যি উনি প্রত্যেকবার যৌতুক বা অন্য কিছু বা এম্পাওয়ারমেন্টকে ইউজ করে এটা করেছেন কিনা? দেখুন, স্থানীয় অ্যাডভোকেট তারা কিন্তু বলছেন প্রত্যেকবার তিনি ওই ধরনের এম্পাওয়ারমেন্টকে ইউজ করেই সাইকেল থেকে মোটরসাইকেল থেকে গাড়িতে আসেন। তার মানে এই নয় আমি বিশ্বাস করি না মেয়েরা অত্যাচারিতা হচ্ছেন, আমি এখনও বিশ্বাস করি অত্যাচারিতা হচ্ছেন, কিন্তু যারা সত্যিকারের অত্যাচারিতা হচ্ছেন তারা আইনের সুযোগ পাচ্ছেন না বা আইনের সুযোগ নিতে আসছেন না। দেবাঞ্জন স্যার, এই মর্মে আপনাকে একটি প্রশ্ন করি যে আমরা মানে যারা ছেলেরা রয়েছি সমাজে, তারা এতটা আইনের ফাঁকে পড়ে গেছে, এখান থেকে বেরোবার উপায় কি? প্রথমত সংঘবদ্ধভাবে যেটা ওনারা করছেন, আমাদের এই সমস্ত সংগঠনের সঙ্গে আরোভাবে যুক্ত থাকা উচিত। আমাদের মিডিয়া, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের এগিয়ে আসা উচিত। দেশের রেজিস্ট্রেশন, মিডিয়া কি তার সঠিক ভূমিকা পালন করছে নাকি কোথাও গিয়ে মিডিয়া তার টিআরপির জন্য কাজ করছে? এখন আমাদের দেশে মিডিয়া তো আর ওয়াচডগ নেই, এটা ল্যাপডগ হয়ে গেছে। আচ্ছা, আমি একটা কথা বলি, দুটো কথা। তাত্ত্বিক আলোচনা হবে, কিন্তু মনে রাখতে হবে যে একটা ঘটনা ঘটলে বা এফআইআর হলেই ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয় পুলিশকে। আমার বিশ্বাস থাকলো আজকে এই অনুষ্ঠানের পরে পুলিশ সৎ, নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত করে তবেই একটি ছেলের বিরুদ্ধে চার্জশিট দেবেন বা তার পরিবারের বিরুদ্ধে চার্জশিট দেবেন। নাম্বার 2, মিডিয়ার কথা যখন বলছেন, আপনারা কি দেখেছেন বা আপনারা যখন ইয়াং ব্লাড, আপনারা নিশ্চয়ই ভাববেন একটা শুধু তো 498 না, সঙ্গে আমি আরও একটা কথা বলে দিলাম, পক্সো, এই মামলাটা যে কী হারে মিসইউজ হচ্ছে। আপনারা যদি কখনো কোথাও কোনো অভিযোগ পান যে একজন শিক্ষক একটি শিশুকে
মলেস্ট করেছে বা তার বিরুদ্ধে তার উপরে নির্যাতন করেছে, আগে আপনারাও একটু বাজিয়ে দেখুন না, তাকে যেভাবে সামাজিক হেনস্থার শিকার হতে হচ্ছে। দিনে দিনে যদি পুরুষরা অত্যাচারিত হন, সমাজের এমন একটা সময় আসবে যেখানে একটা অ্যানার্কি হবে এবং সেই অ্যানার্কিটা উইল বি ডেট্রিমেন্টাল ফর দ্য উইমেন গ্রসলি। থ্যাংক ইউ স্যার। সোহিনী ম্যাম, আপনাকে আমার প্রশ্ন, আপনি মেয়েদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন, কি মেসেজ দিতে চাইবেন? Women empowerment or women rights for women is not any different from human rights. So you need to be a truthful, honest human being, following what is fair. Being a woman comes later. Being a good human, being right, being fair is good enough. And empowerment comes from education and awareness, which needs to be spread among the underprivileged sections where women are more tortured. I think in the urban societies we are much better taken care of and we don't need to play victims at all. থ্যাংক ইউ ম্যাম, সবাইকে ধন্যবাদ। আমরা এই আলোচনা চক্রের প্রথম আর্ধ থেকে এই বার্তাটি পেলাম যে আমাদের লড়াই মহিলা বনাম পুরুষ নয়, আমাদের লড়াই জাস্টিস বনাম ইনজাস্টিস, এবং এই লড়াইয়ে জিতবই আমরা। আমাদের কনস্টিটিউশন আমাদের সাথে আছে, আমাদের আইন আমাদের সাথে আছে, আমাদের পাশে আছে গোটা সমাজ। ফিরে আসবো এই আলোচনা চক্রের দ্বিতীয় আর্ধে, ততক্ষণের জন্য নেব একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি।